স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। কোন 15 জন নিয়ে এশিয়া কাপ জয় স্বপ্ন দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড? 22 অগাস্ট স্কোয়াড দেওয়ার ডেডলাইন, যদিও এসিসির কাছে পাঠানো দলটা সংবাদ মাধ্যমে প্রকাশ না করার সম্ভাবনাই বেশি। কেন চুপিসারে স্কোয়াড দেবে বিসিবি? কারা উঠতে পারে দুবাইগামী বিমানে? সিলেট থেকে জানাচ্ছেন সাইফুল রূপক। 3 ফরম্যাটের সাবেক ক্যাপ্টেন নাজমুল শান্ত, ওয়ানডের ক্যাপ্টেন মেহেদী হাসান, এই দুজন কি এশিয়া কাপে যে টি-20 দলটা সেখানে জায়গা পাবেন? অলরেডি ইন্ডিয়া এবং পাকিস্তান দুই দলই 15 জনের স্কোয়াডটা জানিয়ে দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে এবং মিডিয়াকেও আসলে জানিয়েছে, ঘটা করেই প্রেস কনফারেন্স করেছে। বাংলাদেশের বেলায় কি হবে? এশিয়ান ক্রিকেট কাউন্সিলের যে নিয়মটা, অর্থাৎ তারা ডেডলাইন দিয়েছে 22 আগস্ট। 22 আগস্টের মধ্যে এশিয়া কাপ খেলা দলগুলো তাদের স্কোয়াডটা দিয়ে দিতে হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি করবে? তারা কি ঘটা করে প্রেস কনফারেন্স করে দলটা দেবে? যতটুকু আমরা জানতে পেরেছি, টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের সঙ্গে কথা বলে যতটুকু বুঝতে পেরেছি, প্রেস রিলিজ কিংবা প্রেস কনফারেন্স কোনোটাই হচ্ছে না। নিয়ম মেনে 22 তারিখের মধ্যে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের 20 জনের দলটা পাঠিয়ে দেবে, অর্থাৎ 15 জনের মেইন দল, 5 জন স্ট্যান্ড বাই। কেন আসলে মিডিয়াকে জানানো হবে না, কেন ভক্তদের জানানো হবে না? যেহেতু বাংলাদেশ দল এখন সিলেটে প্র্যাকটিস করছে, 26 তারিখ পর্যন্ত এখানে হাই ইন্টেন্সিটিতে প্র্যাকটিস আছে, প্র্যাকটিস গেম আছে, ক্রিকেটারদের ফোকাস নষ্ট করতে চায় না টিম ম্যানেজমেন্ট, যে কারণে আসলে দলটা প্রকাশ্যে আনছে না। আমরা ধরেই নিচ্ছি যে নেদারল্যান্ডসের বিপক্ষে 3 ম্যাচে টি-20-র জন্য যে স্কোয়াডটা ঘোষণা করা হবে সেটাই চূড়ান্ত দল হবে, সেটাই এশিয়া কাপের দল হবে। তার আগ পর্যন্ত, অর্থাৎ 26 তারিখের আগ পর্যন্ত নেদারল্যান্ডসের বিপক্ষে দল এবং এশিয়া কাপের দল কোনোটাই জানা যাবে না, এমনটাই আসলে আঁচ করা গেছে বা এমনটাই ইঙ্গিত পাওয়া গেছে টিম ম্যানেজমেন্ট বা নির্বাচকদের কাছ থেকে। 15 জনের মধ্যে জায়গা পাকা কাদের নিয়ে আসলে দুশ্চিন্তায় বা শেষ মুহূর্তে আলোচনা হচ্ছে নির্বাচক বা টিম ম্যানেজমেন্টের মধ্যে? ওপেনিংয়ে তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমন জায়গা পাকা করে ফেলেছেন। ওয়ান ডাউনের ক্যাপ্টেন লিটন কুমার দাস, এরপর তাহিদ হৃদয়, এরপর শেখ মেহেদী, এরপর জাকির আলী অনেক, শামীম পাটোয়ারি, রিশাদ, নাসুম, তাসকিন, মুস্তাফিজ, শরীফুল, তানজিম সাকিব। ব্যাকআপ টপ অর্ডার ব্যাটার হিসেবে নাজমুল শান্তর থাকার সম্ভাবনা বেশি, পাশাপাশি মিডল অর্ডার ব্যাটার ব্যাকআপ হিসেবে মেহেদী মিরাজের নামও শোনা যাচ্ছে, অথবা মেহেদী মিরাজকে না রাখলে হয়তো ব্যাকআপ পেস বোলিং অলরাউন্ডার হিসেবে সাইফুদ্দিনকে দেখা যেতে পারে। সো এরকমই হতে পারে 15 জনের স্কোয়াড, বাকি 5 জনকে রাখা হবে স্ট্যান্ড বাইতে। 15 জনের মধ্যে কেউ অসুস্থ হলে বা ছিটকে গেলে সেই 5 জন থেকেই কাউকে দলের অন্তর্ভুক্ত করতে হবে, এটাই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নিয়ম। সাইফুল রূপক, 71, সিলেট। কথা ছিল টপ অ্যান্ড টি-20-তে চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। ডিফেন্ডিং রানার্স আপ টিমের কাছে এটা তো বড় কোনো চাওয়া নয়, কিন্তু নুরুল হাসান সোহানের দল মিস করতে চলেছে সেমিফাইনালও। আসরে 1 ম্যাচ বাকি থাকতেই মেলবোর্ন স্টার্স একাডেমির কাছে 3 উইকেটে হারায় বিদায় অনেকটাই নিশ্চিত হয়েছে বাংলাদেশের দলের। খালিদ জামিলের ম্যাচ রিপোর্টে বিস্তারিত। টস ভাগ্যটা খারাপই বলতে হবে নুরুল হাসান সোহানের। বাঁচা মরার লড়াইয়ে মেলবোর্ন স্টার্স একাডেমির বিপক্ষেও টসে হারতে হলো আর ব্যাটিংয়েও নামতে হলো। কেনা জানে ওই কাজটা করতেই বড্ড অস্বস্তিতে ভোগে টাইগাররা। এ দলের বড় একটা অংশ জাতীয় দল থেকে ছিটকে যাওয়া, এখন লাইমলাইটে আসতে না পারার কারণ ব্যাটে রান নেই। ক্যাপ্টেন সোহান যা একটু খেলছেন, কিন্তু নাইম শেখ, সাইফ হাসান থেকে ইয়াসির রাব্বি, সবার গল্প তো একই। মেলবোর্ন স্টার্সের বিপক্ষেও বাংলাদেশ দল শুরুটা খুব একটা ভালোভাবে করতে পারেনি। আগের ম্যাচের পারফর্মার জিসান আলম 13 রানে ফিরেছেন, স্ট্রাইক রেট কোনো মতে 100 ছুঁয়েছে। নাইম শেখ তো টেস্ট খেলেছেন টি-20-র ক্রিজে দাঁড়িয়ে। মেলবোর্নের রিস্ট স্পিনার হামিশ ম্যাকেঞ্জির বলে কাটা পড়ার আগে 21 বলে করেছেন 19 রান। পরের বলেই সেই ম্যাকেঞ্জির শিকার হয়েছেন আফিফ হোসেনও। রিস্ট স্পিনে চিরায়ত দুর্বলতা প্রমাণে যেন মরিয়া সবাই। তবে বিপদ ঘন হতে দেননি ক্যাপ্টেন নুরুল হাসান সোহান। সাইফ হাসানকে সাথে নিয়ে 63 রানের পার্টনারশিপ গড়েন, রানের চাকাও ঘোরান দ্রুত। সোহানের ব্যাটে এক হালি বাউন্ডারি, তবে ক্যাপ্টেন কোনো মতে তুলেছেন পাশমার্ক, ফিরেছেন 33-এ। সাইফও দেরি করেননি, 50 থেকে 5 রান দূরে থাকতেই ডোগ ওয়ারেনের বলে ক্যাচ তুলে সাজঘরের পথ ধরেন। তার আগে প্রায় 130 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, এটাই আপাতত বড় পাওয়া। টাইগার ব্যাটিং লাইনে এরপর বলার মতো ইয়াসির রাব্বির ইনিংস। এর আগে টুর্নামেন্টে তেমন ইম্প্যাক্ট রাখতে না পারলেও মেলবোর্ন স্টার্স একাডেমির বিপক্ষে করেছেন দারুণ ফিনিশ। তার 17 বলে 29 রানে চড়েই 156-তে পৌঁছায় বাংলাদেশ দল। সেটা না হলে ভরাডুবির তো আর অন্ত ছিল না কোনো। 2 করে ছক্কা আর 4 মেরেছেন ইয়াসির।
মাঝারি মানের লক্ষ্য তাড়া করতে নেমে মেলবোর্নও খুব একটা ভালো শুরু পায়নি। ওপেনার থমাস রজার্সকে 11 রানে ফিরিয়েছেন হাসান মাহমুদ, আরেকটা উইকেট তারা হারিয়েছে পাওয়ার প্লেতে। তার আগে স্যাম হার্পার 18 বলে করেন 29। 6 ওভার শেষে ওদের স্কোরবোর্ডে কাটায় কাটায় 50। তাই শুরুর ধাক্কা অজি একাডেমির দলটা সামলে নিতে পেরেছে ভালোভাবেই। মিডল ওভারে টাইগার বোলারদের ওপর চেপে বসে মেলবোর্ন। একপাশে ব্যাটাররা যাওয়া আসার মধ্যে থাকলেও এক জনাথন মার্লো উইকেটে টিকে থাকেন, রানও তুলতে থাকেন দ্রুত। নিজের 50 পূরণ করেন, 38 বলে 61 রান করে দলকে জয়ের কাছাকাছি নিয়ে তবেই আউট হয়েছেন। বাকি কাজ সারতে অজি দলটার কোনো সমস্যাই আর হয়নি। হাতে 3 উইকেট থাকতেই জয় নিশ্চিত করে তারা, সেই সাথে নিশ্চিত হয় বাংলাদেশ এ দলের বিদায়, যারা কিনা গেলবারের রানার্স আপ। খালিদ জামিল, 71। ইংল্যান্ড থেকে লেভেল 2 কোচিং কোর্স করে এসছেন, তবে কোচ হতে না, নিজের ক্রিকেটে ধার দিতে। বিশ্বকাপ জেতা ক্যাপ্টেন আকবর আলী এখনো বাংলাদেশের হয়ে এক যুগ খেলার স্বপ্ন দেখেন। ইমন, তামিম, শামীম, হৃদয়দের কাছ থেকে নেন পরামর্শ। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। যদি বলা হয় বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে বড় তারকা কে, হয়তোবা 90% লোকই এক বাক্যে বলে দিবেন সাকিব আল হাসানের নাম। আর যদি বলা হয় বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বড় সাকসেস কোনটা, নিঃসন্দেহে আন্ডার-19 বিশ্বকাপ। যে বিশ্বকাপটা বাংলাদেশ জিতেছিল আকবর আলীর নেতৃত্বে। যে দলটা আসলে খেলেছে সেই দলের ম্যাক্সিমাম ক্রিকেটারই কিন্তু আকবর এখন মোটামুটি বলা যায় ওই দলটাতে, অর্থাৎ জাতীয় দলে আছে। এবং এই মুহূর্তে যদি আমরা চিন্তা করি সিলেটে যে দলটা আছে সেখানে মোটামুটি 6 জন আপনার সেই দলেরই ক্রিকেটার, আপনার টিমমেটরাই আছেন। আপনি সেখানটায় মাত্রই আসলে ইসিবির আন্ডারে ইংল্যান্ড থেকে কোচিং কোর্স লেভেল 2 যেটা করে আসলেন। আকবর আলী কি ক্রিকেট থেকে এখন কোচিংয়ের দিকে আসলে চলে যাচ্ছে কিনা এত কম বয়সে, 23 বছর বয়স যদি ভুল না করি? মোটেও না, এটা একদমই ভুল ধারণা আপনার। আমার মনে হয় যে আমি আমার নিজের ক্রিকেটের ইমপ্রুভমেন্টের জন্যই এরকম একটা কোর্স করার ইচ্ছা ছিল, যাতে আমি নিজে যেগুলো শিখছি সেগুলো যাতে আমি আমার নিজের ক্রিকেটের উপর অ্যাপ্লাই করতে পারি। তো সেই চিন্তাভাবনা থেকেই কোর্সটা করা। আর এই তো, এমন কোনো বিষয় না যে আমি ক্রিকেট ছেড়ে দিচ্ছি। আমি ক্রিকেটে থাকবো এবং ইনশাল্লাহ লম্বা সময়ই খেলবো। যারা বাংলাদেশের ক্রিকেটকে ভালোবাসে, যারা কিনা আসলে ওই আন্ডার-19 বিশ্বকাপটাকে আসলে অনেক বড় অর্জন হিসেবে বিবেচনা করে, তারা আকবর আলীকে আসলে ন্যাশনাল টিমে খুব দ্রুত দেখতে চায়। আকবর আলী আসলে ঠিক কীভাবে আগাচ্ছে বা কেমন লাগছে আসলে যে একটু দেরি হচ্ছে? না, এরকম আমি নিজে আসলে এগুলো নিয়ে ওয়ারিড না। আর আমার সামনে এখন যেগুলো রয়েছে সেগুলোতেই ফোকাস রাখতে যাচ্ছি। NCL T20 আছে, তারপরে NCL 4 ডে আছে, তো সেগুলোতে ফোকাস রাখতে যাচ্ছি। আর কোথায় যাব বা কোথায় খেলবো এগুলো আসলে কমপ্লিটলি আমার হাতে নাই। তো আমার হাতে যেটা আছে আমার নিজের গেমে কাজ করা, তো সেটাই করে যাচ্ছি এবং সেটাই করে যাবো ইনশাল্লাহ। একই সঙ্গে যে টিমমেটদের সঙ্গে আসলে আপনি বিশ্বকাপ জিতেছিলেন, ঠিক একইভাবে হয়তো বা বড়দের বিশ্বকাপটা এক সময় জিতবেন, সেই স্বপ্নটা নিশ্চয়ই এখনও অনেক বেশি লালন করেন, ন্যাশনাল টিমে খেলার যে স্বপ্নটা। না, স্বপ্নটা তো অবশ্যই আছে এবং এই স্বপ্নটা আমরা দেখি বলেই আসলে সবাই কষ্ট করে, সবাই নতুন নতুন জিনিস শেখার ট্রাই করে। তো আমিও আর ব্যতিক্রম না, আমিও সেই স্বপ্নটা নিয়েই আগানোর চেষ্টা করছি। সেই স্বপ্নটা অবশ্যই ব্যাক অফ দ্য মাইন্ডে আছে এবং সেটার জন্যই আসলে পরিশ্রম করা। তারা কী কী চ্যালেঞ্জ ফেস করে, অনেকের সাথেই কথা হয় এবং তারাও বলে সব কিছু যে তারা এই এক্সপিরিয়েন্সগুলো ফেস করেছে এবং এগুলো তাদের চ্যালেঞ্জ। তো সেগুলো থেকে একটা ধারণা নেওয়ার চেষ্টা করি। ক্যারিয়ারের শেষে গিয়ে হয়তোবা কোচিংটাকে পেশা হিসেবে নেওয়ার একটা চিন্তাভাবনা অবশ্যই থাকারই কথা, যেহেতু আপনি ক্রিকেটার এবং এই কোর্সটাও করেছেন। এখনও অতদূর ভাবতেই চাই না, সত্যি কথা। এখনও ইনশাল্লাহ আগামী 10-12 বছর মিনিমাম, আরও আল্লাহ যদি সুস্থ রাখে অবশ্যই মিনিমাম আরও 10-12 বছর ক্রিকেট খেলবো। আপনি লাস্ট যেই ইমার্জিং যেই সিরিজটা ছিল সাউথ আফ্রিকার সঙ্গে রাজশাহীতে, সেখানে একটা সেঞ্চুরি করেছেন, ভুল না করলে 138 রানের একটা ইনিংস, একটা 41 রানের ইনিংস খেলেছিলেন, আর একটা খুব সম্ভবত 38 রানের একটা ইনিংস ছিল। মোটামুটি ভালো পারফর্ম করেছেন। সামনে NCL আছে, তারপর BPL আছে। নিজের প্রিপারেশনটা এখন কেমন চলছে আসলে, ঠিক উপরের দিকে যাওয়ার জন্য আসলে যে প্রিপারেশনটা সবাই নেয়? না, আমি আল্লাহর মধ্যে খুব ভালো জায়গায় আছি বলে মনে করছি, অ্যাজ এ পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে। আর এই টাইগার্সের ক্যাম্পেও নতুন আসলে যেই জিনিসগুলো
ল্যাকিংস আছে সেগুলো নিয়ে কাজ করার চেষ্টা করছি, সোলসের সাথে এখানে কাজ করছি। তো এনসিএলটাকে মাথায় রেখে মেইনলি প্র্যাকটিসটা করা। লাস্ট কোয়েশ্চেন, আকবর আলীর স্বপ্ন কি? যে কিনা আসলে স্বপ্ন দেখাতে শিখিয়েছেন বাংলাদেশের কোটি কোটি ক্রিকেট প্রেমীকে যে বাংলাদেশ বিশ্বকাপ জিততে পারে, সেই আকবর আলীর স্বপ্নটা কি আসলে বাংলাদেশের ক্রিকেট নিয়ে, নিজেকে নিয়ে ছোট করে? অবশ্যই স্বপ্ন দেখি যে ন্যাশনাল টিমে লম্বা সময় খেলার, বাট আমি মনে করি যে এই স্বপ্নটার জন্যই আসলে পরিশ্রম করা, যেটা আমি আগেই বললাম। তো মেইন স্বপ্ন অবশ্যই ইন্টারন্যাশনাল ক্রিকেটের লম্বা সময় খেলার। আর বাংলাদেশের ক্রিকেট নিয়ে কি স্বপ্ন দেখেন? আপনার মতো বাংলাদেশও একদিন ট্রফি উঁচিয়ে ধরবে, এই স্বপ্নটা নিশ্চয়ই দেখেন। অবশ্যই, এটা তো মানে আমি যেটা বললাম ওটা পার্সোনাল ছিল, বাট আমি অবশ্যই বিশ্বাস করি আমাদের বাংলাদেশ ক্রিকেট খুব দ্রুত ইনশাল্লাহ একটা ভালো ইন্টারন্যাশনাল স্টেজে ভালো সাকসেস পাবে। আকবর, অনেক ধন্যবাদ। আকবর আলী, যিনি বাংলাদেশের ক্রিকেটকে সবচেয়ে বড় স্বপ্নটাকে আসলে সত্যি করেছেন, একটা বৈশ্বিক ট্রফি এনে দেয়া, সেই আকবর আলী কমপক্ষে এখনও পর্যন্ত আরও 12 থেকে 13 বছর ক্রিকেটটা খেলে যেতে চান। কোচিং কোর্স করেছেন, সেটা তার ক্রিকেটে কাজে লাগাতে চান। তারপরে হয়তোবা কোনো একটা সময়ে কোচিংও করাবেন, বাংলাদেশের ক্রিকেটে অবদান রাখবেন। নাহিন বিন জাসিম, 71, ঢাকা। এবার ভারত বধের মিশনে নামছে বাংলার কিশোরীরা। সাফ অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপে শুক্রবার দুপুর 3টায় ভুটানের চাংলি মিথাং স্টেডিয়ামে হাই ভোল্টেজ ম্যাচটায় নামবে অর্পিতা বিশ্বাসের দল। প্রথম ম্যাচে ভুটানকে 3-1 ব্যবধানে হারিয়েছে বাংলার মেয়েরা, আর ভারত নেপালের বিপক্ষে জয় পেয়েছে 7 গোলের ব্যবধানে। তাই তো শুক্রবারের লড়াইটা হবে 2 টেবিল টপারের, যেই ম্যাচের জন্য ভিডিও দেখে নিজেদের ছক সাজিয়ে নিয়েছে বাংলাদেশ। সামনে বড় ম্যাচ থাকলেও বৃহস্পতিবার কোনো অনুশীলন করেনি বাংলাদেশের মেয়েরা, ছিল শুধু রিকভারি সেশন। আগামীকাল আমাদের ইন্ডিয়ার সাথে ম্যাচ। আমরা যে ভুল ত্রুটিগুলি করেছি, আমরা যে মিস্টেকগুলি করেছি, এই মিস্টেকগুলি যেন না হয় সেগুলি নিয়ে আমরা কাজ করেছি। আজকে আমাদের রিকভারি সেশন ছিল, আমরা আইস বাথ এবং স্ট্রেচিং করেছি এবং ভিডিও অ্যানালাইসিস আমরা করব যে ইন্ডিয়ার সাথে আমরা কীভাবে ম্যাচ খেলবো। কারণ আমরা এখন ফোকাস করতেছি ইন্ডিয়ার সাথে ম্যাচ। আমরা লাস্ট কি করছি সেটা আমাদের দেখার বিষয় না, আমরা যে ভুলগুলি নিছি ওই ভুলগুলি যেন না হয় সেই ব্যাপারে আমরা কাজ করছি। এশিয়ান কাপ ফুটবলের 6 মাস আগেই শুরু হচ্ছে নারীদের প্রস্তুতি। বিস্তর পরিকল্পনার নাম দেওয়া হয়েছে মিশন অস্ট্রেলিয়া, যেখানে থাকছে 3 দেশে ক্যাম্প আর একাধিক আন্তর্জাতিক ম্যাচ। জাপানের পর মধ্যপ্রাচ্যে কন্ডিশনিং ক্যাম্প করার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। আফিদাদের এশিয়ান কাপ প্রস্তুতির খবর, ফয়সাল হাবিবের রিপোর্ট। সাফের গণ্ডি পেরোনো হয়েছে অনেক আগেই। বাংলাদেশ নারী জাতীয় দল এখন এশিয়ার মানচিত্রে সমীহ পায়। ঋতুপর্ণাদের জন্য সম্ভব বিশ্বকাপেও যাওয়া, সেই লক্ষ্যে বাফুফের আয়োজন দেবে সমর্থকদের স্বপ্নের পালে হাওয়া। 21তম নারী এশিয়ান কাপ ফুটবলের আসর বসবে অস্ট্রেলিয়ায় 2026-এর মার্চে। এখন থেকে মাস 6 পর। কিন্তু ফুটবল ফেডারেশনের সময় আছে বলে বসে থাকলে চলে? তেমনটা করছেও না বাফুফে, বরং এশিয়ান কাপ উপলক্ষে সাজানো হয়েছে বিস্তর পরিকল্পনা। নাম দেয়া হয়েছে মিশন অস্ট্রেলিয়া। এশিয়ার মঞ্চে নিজেদের অস্তিত্ব জানান দিতে স্কোয়াডের শক্তি বাড়ানোর দিকে মনোযোগ দিচ্ছে বাফুফে। পিটার বাটলার সময় দিলেই ট্রায়াল দিতে আসবে বাংলাদেশি অরিজিনের সুইডিশ ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকী। তবে হেড কোচের সাথে ঝামেলা বাঁধিয়ে দলে জায়গা হারানো সাবিনা সুমাইয়াদের কি হবে তা নিশ্চিত নয় এখনো। প্লেয়ার সিলেকশন নিয়ে কোনো রকম আলোচনায় আমি থাকি না কখনো, আর আমার জানা মতে আমাদের কমিটিতেও কেউ থাকে না, এটা হেড কোচ ইন্ডিপেন্ডেন্টলি করে। বাকি পরিকল্পনার অংশ হিসেবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে দেশে শুরু হবে মেয়েদের বিশেষ আবাসিক ক্যাম্প। 40-45 জনের সেই ক্যাম্পটা হবে নিয়মিত অবকাঠামো বাফুফে ভবনের বাইরে। সে বিষয়ে বিভিন্ন কর্তৃপক্ষের সাথে চলছে আলোচনা। নারী দল কতটা উন্নতি করছে সেটা বুঝতে অক্টোবরের শেষে দেশেই হবে 2 ম্যাচ। প্রতিপক্ষ থাকবে আসিয়ান অঞ্চলের কোনো দেশ। আগেই নিশ্চিত হওয়া জাপানে ক্যাম্প হতে পারে নভেম্বরে। সেখান থেকে ফিরে দেশে আবার ম্যাচ খেলবে আফিদারা। প্রতিপক্ষ হতে পারে মধ্য এশিয়ার কোনো দেশ। ভালো মানের প্রতিপক্ষ পেলে বাফুফে ওই সময় ত্রিদেশীয় সিরিজও আয়োজন করতে চায়। জাপানের পর ডিসেম্বরে মধ্যপ্রাচ্যেও ক্যাম্প করবে মেয়েরা, কেননা সে সময় ওখানকার আবহাওয়ার সাথে মিল থাকবে মার্চ মাসে অস্ট্রেলিয়ার। সবশেষে এশিয়া কাপ খেলতে দল অস্ট্রেলিয়া যাবে সপ্তাহ 2 আগে। মেয়েদের নিয়ে বিস্তর প্ল্যান সফল করতে হলে বাফুফের কাঁড়ি কাঁড়ি টাকা দরকার পড়বে। সে লক্ষ্যে একাধিক স্পন্সর প্রতিষ্ঠানও এগিয়ে এসেছে, কিন্তু বাফুফের সহসভাপতি জানিয়েছেন স্পন্সর না পেলেও এই মাস্টার প্ল্যান শতভাগ কার্যকর করবে ফেডারেশন। সুন্দরভাবে বাস্তবায়ন করা যায় এবং একই সাথে ফয়সাল হাবিব, 71।
দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে একটি করে স্টেডিয়াম আর খেলার মাঠ তৈরি করতে হবে। শিগগিরই এই পরিকল্পনা করতে হবে কার্যকর, জানিয়েছেন বাফুফে প্রেসিডেন্ট তাবিদ আওয়াল। এছাড়া নারীদের স্বাধীনতা ও খেলাধুলার প্রতি জোর দিয়ে দেশের প্রান্তিক পর্যায়ে বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনের কথাও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে ছাত্রদল আয়োজিত বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে আন্তঃহল ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনে অতিথি হিসেবে ছিলেন বাফুফে বস। সেখানে তিনি ক্রিকেটের প্রতি বিএনপির আগামীর ভূমিকা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। টুর্নামেন্টের উদ্বোধনে তার সাথে ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহি সহ অন্যান্য নেতৃবৃন্দ। যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলেই কিন্তু স্টেডিয়ামটা বরাদ্দ পেয়েছিল। এরকম বাংলাদেশ জাতীয়বাদী দল বিশ্বাস করে যে আমাদের শিক্ষার জায়গাকে আর চর্চা করার জন্য প্রতিটি ইউনিভার্সিটিতে এখন স্টেডিয়াম হবে, প্রতিটি স্কুলের সামনে একটা করে মাঠ হবে। আর বর্তমান যে স্টেডিয়ামটা আমরা দেখেছি সেটা আমিও বলেছি, জাতীয় দল বাংলাদেশ জাতীয়বাদীর পক্ষ থেকেও এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকেও বলছি আমরা স্টেডিয়ামটাকে আরও ডেভেলপ করার জন্য এবং স্টেডিয়ামের বাইরে আরও কিছু মিনি স্টেডিয়াম বা ইনডোর স্টেডিয়াম করা যায় কিনা সেটা বিবেচনা আমরা রাখবো। ইতিমধ্যে সেই দাবিটা আমি পেয়েছি সাধারণ শিক্ষার্থীদের মাধ্যমে। সবশেষ 2004 সালে প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে আর্সেনাল, অথচ এই দলটাকে এবার প্রিমিয়ার লিগ ট্রফি রেসে ফেভারিট তকমা দিলেন মোহাম্মদ সালাহ। রাখলেন নিজের দল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুলের থেকে এগিয়ে। এবারের সিজনে প্রিমিয়ার লিগে ম্যান ইউকে হারিয়ে শুভ সূচনা পেয়েছে আর্সেনাল। গেল 3 সিজন লিগ জেতার রেসে কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত হার মানতেই হয়েছে মিকেল আর্তেতার দলটাকে। পরিস্থিতি বদলাতে এবার স্কোয়াডের গভীরতা বাড়ানোর দিকে মন দিয়েছে গানাররা। সাইন করেছে ভিক্টর ইয়োকরেসের মতো ফরওয়ার্ডকেও। তাই পিএফএ সেরা ফুটবলারের পুরস্কার জেতা সালাহ সেই অনুষ্ঠানের প্রশংসায় ভাসিয়েছে আর্সেনালকে। তবে আশা রেখেছেন লিভারপুল গানারদের হারিয়ে ধরে রাখবে প্রিমিয়ার লিগের শিরোপা। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।